ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশে সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাজুল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার অপর মহিমা কুশল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইসলাম ইমান এহসান ইয়া আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমিন। আজকের যে আলোচনা সেটি হচ্ছে আপনাদেরকে নিয়েই। আপনাদের প্রশ্ন, আমার উত্তর। তো দুইটা মিলে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপসে আপনারা সময় সময়ে নানান প্রশ্ন করে থাকেন। পর্তুগালে বা ইউরোপ কেন্দ্রিক, ইউরোপে সেটেল কীভাবে হওয়া যায়, পর্তুগালে কীভাবে সেটেল হওয়া যায়, সেফেন্টি বা আইএমএনটির মাধ্যমে বিজনেস কীভাবে করা যায়, আরও নানান অজস্র প্রশ্ন। তো যারা এই ব্লগে আসছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার বন্ধুদের এবং ফ্যামিলির লোকেদের মধ্যে এটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ। একজনের প্রশ্ন, ভাই আমি 2023 থেকে ম্যাকডোনাল্ডে কাজ করছি, আমার টিআরসি কার্ড নেই, আমার কি এখন আইআরএস ডিক্লারেশন দিতে হবে? আইআরএস ডিক্লারেশনের জন্য আপনার এখানে ফাইন্যান্স নাম্বার দরকার, আর দরকার হচ্ছে সোশ্যাল নাম্বার। আপনার কোম্পানি আইআরএস যদি আপনার ট্যাক্স দেয়, ঠিক আছে, পর্তুগালের গভর্নমেন্টের সোশ্যাল সিকিউরিটি যদি ট্যাক্স প্রদান করে, আর আপনার যদি ফিনান্স নাম্বার থাকে, তাহলে আপনি অবশ্যই আইআরএস ডিক্লারেশন দিবেন। মনে রাখবেন, সেটা 2023 সালের আইআরএস এখন এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে। সেখানে আপনি যদি 1 মাসও কাজ করেন, 15 দিনও কাজ করেন, 3 মাস 10 মাস যাই কাজ করেন, ইভেন 1 বছর হলে তো কোনো কথাই নেই, অবশ্যই আপনি আইআরএস জমা করবেন, আইআরএস বা ট্যাক্স রিটার্ন জমা করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন প্রশ্ন করেছেন, ওনার আব্বু পর্তুগাল থাকেন, মা এবং 2 ভাই, এবং ওনার মা এবং ওনার 3 ভাইদের ফাইল একসাথে জমা দিয়েছিল। 3 মাসের ভিতরে তাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে ভিসা চলে এসেছে, কিন্তু ওনার ভিসা অ্যাপ্রুভাল মেসেজ এখনও আসেনি, যদিও আমরা একসাথেই ফাইল জমা দিয়েছিলাম। এক্ষেত্রে কোনো আপডেট থাকলে দয়া করে জানাবেন। এখন আমার 6 সেন্সে যে উত্তরটা আমি দিতে চাই সেটা হচ্ছে, আপনার ফাইল যদি কোনো না কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, তথ্যের ঘাটতি বা কোনো আপডেট ইনফরমেশন নাই, কিংবা অনেক সময় বাবার নামের সাথে ছেলের নামের অমিল থাকে, হ্যাঁ, এখানে বা অনেক ধরনের বয়সের কোনো সমস্যা থাকে, অনেক সময় 18 বছরের অধিক বয়স হয়ে গেলে, ঠিক আছে, নানান ধরনের ফ্যাক্ট থাকতে পারে। তো এই ফ্যাক্ট তো আমি জানবো না, আপনারা জানবেন। আপনার বাবার সাথে, আপনার ফ্যামিলির সাথে আপনার কোনো ধরনের গরমিল আছে কিনা, তথ্যের গরমিল আছে কিনা সেটা। তো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি একটা ইমেল করবেন, আপনার বাবাকে বলবেন বা আপনার গার্ডিয়ানকে বলবেন, পর্তুগালের বিএফএস গ্লোবালকে আপনার রেফারেন্স অ্যাপ্লিকেশনের যেদিন করেছিলেন সেখানে একটা রিসিট নাম্বার দিয়েছে, একটা ডেট দিয়েছে। ওই রিসিট নাম্বারের স্ক্যান কপি বা ফটোকপি অ্যাটাচ কইরা রেফারেন্স দিয়ে, আবেদনের ডেট এবং নাম্বার রেফারেন্স দিয়ে আপনি চাইবেন যে আপনার ফ্যামিলির সবার ভিসা অ্যাপ্রুভাল চলে এসেছে, আপনারটা আসেনি। একটা কারণ চাইবেন এবং আপনার ফাইলের বর্তমান কী অবস্থা আছে, কোথায় আছে, কোনো ডকুমেন্টস যদি লাগে জিজ্ঞেস করবেন, কোনো কিছু লাগলে আপনি তাদেরকে সাপ্লাই বা সরবরাহ করবেন। আশা করি আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই প্রথম ইমেলে তাদেরকে ইমেল করতে পারেন। ধন্যবাদ। আরেকজনের প্রশ্ন, জব সিকার ভিসা নিয়ে পর্তুগালে আসতে হলে কি? উনি বললেন, প্লিজ লেট মি নো ইফ ইট পসিবল টু মেক এ বিজনেস আফটার এন্ট্রি বাই জব সিকার ভিসা, ইজ দেয়ার এনি ডিফিকাল্টি টু গেট পিআর ইন ফিউচার? উনি জব সিকার ভিসা আইসাই বিজনেস করতে চায়। আমি বলবো আপনাকে, জব সিকার ভিসা আইসা আপনার টিআরসি কার্ড পাওয়ার পরে কিচা কাহিনী করবেন। টিআরসি কার্ড পাওয়ার আগ পর্যন্ত কোনো ব্যবসা করবেন না, কোনো কিছু করবেন না। টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি চাইলে ব্যবসাও করতে পারবেন, জবও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনার পিআরের সমস্যা কী হবে? আপনি যদি জবও করেন তাহলে পর্তুগালের সরকারকে ট্যাক্স দেবেন, এরা তো চায় আপনি ট্যাক্স দেন, ঠিক আছে। আর আপনি যদি ব্যবসা করেন তাও বিজনেসের এগেনস্টে আপনি ট্যাক্স দিয়ে যাবেন তাদেরকে, ঠিক আছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকজনের প্রশ্ন, ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগালে আসার সেরা উপায় টিপস, এই ব্লগে উনি কমেন্ট করেছে। আমার পর্তুগালে বসবাসরত নিকটে এক আত্মীয়ের মাধ্যমে আমার ফাইল জমা দিয়েছি, আল্লাহ ভরসা দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, ইনশাল্লাহ সময় মতো যেন আপনি আপনার ভিসা পেয়ে পর্তুগালে আসতে পারেন। আরেকজন ভাই আমার শেগা ডেপুটি অবৈধ ইমিগ্রেশন প্রশ্নে যে প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা নিয়ে উনি বলেছেন, আলহামদুলিল্লাহ, নিউজ শুনে খুব ভালো লাগলো। জি, আমরাও চাই শেগা ইমিগ্রেশন বিরোধী মনোভাব থেকে তারা ইমিগ্রেশনের পক্ষে চলে আসুক, যদিও তাদের মনোবৃত্তি খুব শক্ত ইমিগ্রেশন বিরোধিতা, এটাই ঠিক। দেখা যাক এখন কী হয়, তারা কীভাবে দেশ চালায়। আরেকজনের সালাম দিয়েছেন,
মাহমুদ হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনিও ভালো থাকুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। একজনে একটা কমেন্ট করেছে, আপনার ভিডিও দেখে দেখে আলহামদুলিল্লাহ পর্তুগালের জব সিকার ভিসা নিয়ে আমি চলে আসতেছি, আপনার সাথে কিভাবে কথা বলা যায়। উনি আমার সাথে কথা বলতে যাচ্ছে, এই দেখেন আপনারা কথা বলেছেন মানে কমেন্টের মাধ্যমে, আর আমি কথা বলছি আপনাদেরকে উত্তর দেওয়ার মাধ্যমে, এই তো যোগাযোগটা হয়ে গেল। আর আপনি যদি এই ব্লগটি দেখে থাকেন, আপনাকে ধন্যবাদ এই সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য শুভকামনা, জব সিকার ভিসা পর্তুগালে আসুন এবং এখানে এসে একদিন স্থায়ী নাগরিক হন এদেশে, আমি দোয়া করব। আরেকজনে খুব খারাপভাবে একটি কমেন্ট করেছে, সেটা শেগা ডেপুটি অবৈধ ইমিগ্রেশন প্রশ্নে। উনি গত 10 বছর যাবৎ কিচ্ছা কাহিনী শুনলেন, উনি ইমিগ্রেশন না ঢুকলে, ট্যাক্স না দিলে পর্তুগিজরা বাদ পাইব। উনি এভাবে লেখছে। আমাদের বাংলাদেশিদের মনোবৃত্তি এমনই হয়, হ্যাঁ, আমরা যেন এই আমাদের দেশের মনোভাব ছাড়তে পারি না। পর্তুগাল এমন একটা জায়গা, সেটা হচ্ছে ইউরোপের সেনজেনে অবস্থিত, শুধু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না। মনে রাখবেন, পর্তুগাল যে পরিমাণ আর্নিং আছে ফরেন কারেন্সি এবং এগ্রিকালচার সেক্টর থেকে, হ্যাঁ, এটা তাদের চলে যায়। তাদের তো বাংলাদেশের মতো 18-20 কোটি মানুষ না। মনে রাখবেন, এদের লোক সংখ্যা কম, এদের সরকার এদেরকে খাওয়ায় পাওয়াইতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে পর্তুগালে তো আসলে বেতন কম, 820 ইউরো 2024 সালে, এখনও তারা 1100-1200 ইউরো বেতন দিচ্ছে না। পাশের দেশ স্পেনে বেশি বেতন দিচ্ছে, 1100-1200 ইউরো। তাইলে পর্তুগাল তো অবশ্যই গরিব দেশ। হ্যাঁ, আমি এটা মানি, পর্তুগাল হচ্ছে ইউরোপের তৃতীয় সারির দেশ, প্রথম সারির দেশ না। আর পর্তুগালে আমরা যে সুবিধাটা পাই, রেসিডেন্ট কার্ডটাই ধুম করে দেওয়া দেয়, এখানে লিগেল হওয়া যায় সহজে। এবং বড় বড় দেশ, জার্মানিতে পাসপোর্ট দেয় না, পর্তুগালে পাওয়া যায়। তারপরে হচ্ছে ধরেন অস্ট্রিয়া সুইজারল্যান্ডে পাওয়া যায় না, ডেনমার্কে দেয় না, দেরি করে 12 বছর 14 বছরে। ইটালিতে পাসপোর্ট দেয় না, কিন্তু পর্তুগালের সম্ভব। আর পর্তুগালের পাসপোর্টের র্যাঙ্কিং বর্তমানে 3rd-4th পজিশনে আছে। একটা লেভেল র্যাঙ্কিংয়ে আমি দেখলাম 4th পজিশনে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, আর এটা হচ্ছে 3rd র্যাঙ্কিংয়ে আছে, 3rd পজিশনে। তাহলে আপনি বিশ্বের 192টা দেশে বিনা ভিসায়, হ্যাঁ, অনলাইনের একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন কানাডায়, আমেরিকায়, ইউকেতে। কিন্তু সেটা আপনি অন্য দেশের হলে কি পারবেন? হ্যাঁ, মানে বাংলাদেশের হলে কি পারবেন? আপনি তো অনেকেই দিলেন না, আমাদের দেশের অবস্থা অনেক ভালো, দেশের একজন সিএনজি ড্রাইভার অনেক টাকা কামায়, রিক্সাওয়ালারা অনেক টাকা কামায়। কোথায় কার কী মন মানসিকতা? আপনি যদি ইউরোপে এসে এখানে সেট হতে চান, তাহলে অনেক বেনিফিট রয়েছে। মনে রাখবেন, রিটায়ারমেন্ট এজে গেলে এটা বুঝতে পারবেন, কম্পারিজন করতে পারবেন। আর আরেকজনে একাধিক ভাই বোনদের টেনশন, ফ্যামিলি মার্কাসা কবে ওপেন হবে? ফ্যামিলি মার্কাসার বিষয়ে আমি এখানে সহজে উত্তর দিচ্ছি। দেখেন, এখন পর্যন্ত আইমা কোনো আপডেট দেয় নাই। শুধুমাত্র 15 বছর, 5 থেকে 15 বছর বয়সী সিপিএলপি কান্ট্রিজের বাচ্চাদের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছে, এখনও চলছে। কিন্তু বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশের এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে নাই। আর এটার জন্য বিকল্প কী রাস্তা আছে? বিকল্প রাস্তা আছে, লয়ার ধরতে হবে। লয়ারকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন। ভাগ্য ভালো থেকে লয়ারের মাধ্যমে উনি আপনার হয়ে কেস করবে কোর্টে যদি আপনার পারমিশন দিয়ে দেয়, তাহলে এটা পাঠাবে আইমাতে। ঠিক আছে, আইমার ডেট দিবে, আইমার ডেট দিলে আপনারা ফ্যামিলি ফাইল সেই ডেটে গিয়ে জমা করবেন। এই তো, তারপরে পারমিশন পাবেন, তারপরে পর্তুগালের এম্বাসি নয়াদিল্লিতে বিএফএস গ্লোবালের মধ্যে জমা করবেন। এই হলো উত্তর। আর আমার সাথে অনেকেই কথা বলতে চায়, অনেকেই। আসলে আমি এটা বলবো, আপনারা আমার ব্লগ দেখেন, সাথে থাকেন, কমেন্ট করেন, স্পেসিফিক কমেন্ট করেন, উত্তর দেব। এখানে কোনো ইয়ার কারণ নাই। একটা সময় 15 দিন 20 দিন না হলে 1 মাস পরে হলো আপনারা এরকম প্রশ্ন উত্তর পড়বে, আপনারা উত্তর পেয়ে যাবেন। আর আরেকজনের একটি প্রশ্ন, আমার হাজব্যান্ড 2022 সালের এপ্রিল মাসে সেফ এন্ট্রি করেছিল, 21টি ট্যাক্স দিয়ে মার্চ মাসের 13 তারিখ ফিঙ্গার দিয়েছে ভেজা সেফে। এখন কার্ড আসতে কতদিন লাগতে পারে? দেখেন, এক একটা সেফ পর্তুগালের এক এক ধরনের নিয়ম পালন করে, যদিও সেন্ট্রালি তারা সরকারের একটা নিয়মই পালন করে। কিন্তু আপনার হাজব্যান্ডের যদি কোনো ডকুমেন্টেশনের ঘাটলা থাকে, গ্যাপ থাকে, এখানে আমরা বলি ফালতা, কোনো ডকুমেন্ট যদি আপডেট না থাকে, তাহলে আপনার হাজব্যান্ডকে একটা চিঠি পাঠাবে কিংবা ইমেল করবে, তারপরে আপনারা এটা সাপ্লাই করবেন। আর যদি এর মধ্যেও কাজ না হয়, তাহলে একজন লয়ার বা পর্তুগালের ইমিগ্রেশন লয়ার ধরে আপনারা কিছু ফি দিয়ে আপনারা এটার আপডেট জানতে পারেন যে ফাইলটা কোন অবস্থায় আছে। আপনি 100বার ফোন করলেও আইমার সাথে বর্তমান যে পরিস্থিতি, কথা বলা যাবে না, তারা ফোনই রিসিভ করে না, ফোন ঢুকেও না। ঠিক আছে, আমিও অনেক দেখেছি। আপনারা ওই লয়ার ধরে এটা করতে পারেন। আর যদি ইমেল বা কোনো আপনাকে লেটার পাঠায়, সেই লেটার কী চায় সেই অনুযায়ী আপনি জবাব দেবেন। আশা করি কাজ হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা। আরেকজনের প্রশ্ন, অনেক সময় আমার ব্লগে আমি যখন রেকর্ড করি তখন সাউন্ড হয়। দেখেন,
আপনাদের সুন্দরের জন্য আমার একটা আপ্রাণ চেষ্টা থাকে আমরা যেন এই ব্লগগুলা বা ভিডিওগুলা বাইরের সুন্দর সুন্দর লোকেশন থেকে আমরা ভিডিওগুলো রেকর্ড করি এবং আমরা ছোটোখাটো একটা শুটিংয়ের মতো বলতে পারেন সময় বের করে করি। সেক্ষেত্রে অনেক সময় পর্তুগালের আবহাওয়া খুবই সুন্দর, দেখবেন মাঝে মধ্যে ব্রিজ অর্থাৎ মৃদুমন্দ আবহাওয়া সমীরণ বয়ে যায় পাশ দিয়া, তখন যখন এই শব্দ হয় আই এম ভেরি সরি ফর দ্যাট, হ্যাঁ, অ্যাপোলজিস, এটা মেনে নিতে হবে। আর একজন প্রশ্ন করেছে ফ্রান্সে 10 মাসের রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা আছে, উনি কি পর্তুগালে আসলে একটা কাজ পেতে পারে? পর্তুগালে সামার সিজনে লাখে লাখে পর্যটক ঢুকে, হাজার হাজার ট্যুরিস্ট ঢুকে সেনজেনের বিভিন্ন দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিস্ট এখানে প্রবেশ করে পর্তুগালে। আপনার জন্য পরামর্শ হইল আপনারা ফ্রান্সে এই কী কয় যেখানে কোনো আশা নাই ভরসা নাই, অ্যাজালাম কিছু পাবেন না, হ্যাঁ, তারপরে সিসের মধ্যে নাম ঢুকে থাকবে, 2 বছর সিসের মেয়াদ থাকে, 2 বছর পর্যন্ত সিসের মেয়াদ শেষ না হলে পর্তুগালের বায়োমেট্রিক দিয়ে কার্ড পাবেন না, মনে রাখবেন। ইদানিং সিস কড়াকড়ি করে আসলে আইমার থেকে ফিরাই দেওয়া হয়, ঠিক আছে, একটা চিঠি লেটার ধরাই দেওয়া হয়, যান, তারপরে উকিল ধরে আসেন বা কিছু একটা বলে। তখন আপনার 10 মাস বা 1 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে রেস্টুরেন্টে, এই সামারে যে প্রচুর জব ওপেন হয় রেস্টুরেন্টগুলোতে, তারপরে পিজা কাবাব ইয়েতে শপে, সেখানে আপনি চাইলে, যেমন টাইম আউট আছে কয়েকদের সদ্র এলাকায় একটা, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, একটার ভিতরেই আপনি দেখবেন 40-50টা রেস্টুরেন্ট আছে, সেখানে যে সিবি দিবেন, আপনার কর্ম অভিজ্ঞতা থাকলে সিবি আপনার পর্তুগিজ ভাষায় ইউরোপা সিবি বানাইবেন, আশা করি চেষ্টা আপনি সফল হবেন ইনশাআল্লাহ, দোয়া রইল। আর জব সিকার বিষয়ে উনি ফাইল জমা দিয়েছে কলকাতা বিএফএস গ্লোবালের ইয়েতে 15/11/2023 দিন, 130 দিন পার হয়েছে, এখন কোনো আপডেট পাইতেছেন না। হ্যাঁ, আপনি বিএফএস গ্লোবালকে একটা ইমেল করতে পারেন, আপনি যেদিন বায়োমেট্রিক দিয়ে আসছিলেন সেটা রেফারেন্স দিবেন, দিয়ে বলবেন যে কোনো আপডেট আছে কিনা, কিংবা কোনো ডকুমেন্টস যদি আপনার লাগে আপনি তাদেরকে সাপ্লাই করবেন, এইভাবে একটা আপডেট চাইতে পারেন তাদের কাছে, আশা করি আপনার ভালো হবে। আর আপনারা নজর রাখবেন যারা এখানে সেফ এন্ট্রি করেছিলেন ইতিপূর্বে 2022 সালে, ঠিক আছে, তাদের বা 23 সালে অনেকেরই, 22 সালের আমরা জানি যে অনেকেরই ইমেল আসতেছে, তো আপনারা সেফের যে ইমেলটা দিয়েছিলেন সেটার চোখ রাখবেন, আর ইনশাল্লাহ পাবেন। ফ্রান্সের বায়োমেট্রিক বা স্পেনে পর্তুগালের টিআর করতে প্রবলেম হবে কিনা? যদি আপনার ফ্রান্সে বায়োমেট্রিক থাকে বা ফ্রান্সে স্পেনে বায়োমেট্রিক থাকে, সিঙ্গেল ডাবল ফিঙ্গার বা সিঙ্গেল ফিঙ্গারও যদি থাকে, সিসে যদি নাম থাকে, ভাই কখনো ভুলেও পর্তুগালে এসে বায়োমেট্রিক দিবেন না। তাহলে যদি সিসের নাম থাকে তাহলে 2 বছর পর্যন্ত যে মেয়াদটা থাকে, মেয়াদ শেষ না হলে বায়োমেট্রিকের অর্থাৎ সিস না কাটাইলে আপনার এখান থেকে তারা এই টিআরসি কার্ড দিবেন। হ্যাঁ, যারা একদম ফ্রেশ আছেন তারা এসে এই বায়োমেট্রিক দিবেন, এতে করে আপনার ট্যাক্স এবং অর্থ এবং সময় উভয়টা বাঁচবেন, আপনার কার্ডও ইনশাল্লাহ পাবেন। আরেকজনে কথা বলেছে যে একটু স্পিডে আমি কথা বলি, ওনার একটু আপত্তি। দেখেন, অনেক সময় আমি শুরুটা করি স্পিডে, ঠিক আছে, ভিতরে যখন আপনারা শুনবেন তখন আমি আস্তে আস্তে কথা বলি, আপনারা বুঝে যাবেন। আর আমি তো ইংরেজিতে কথা বলি না, বাংলায় কথা বলি, ঠিক আছে। আর যখন দেখেন ভাই 10 পাতা কথা বলতে গেলে এখানে 10 মিনিট সময়ের মধ্যে, ঠিক আছে, একটু স্পিডে কথা বলতে হয়, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, মনে কিছু নেবেন না, আর আশা করি এটা সহজ। আরেকজনে ঠিকানা নিতে চায়, আরেকজনে কোন জায়গায় কি কলকারখানা কাজ করবে। দেখেন, পর্তুগালের ভিজেওতে কলকারখানা আছে, পর্তুগালের কুইম্ব্রাতে কিছু কলকারখানা আছে, অর্থাৎ মিরান্দা দু কোরবুর থেকে একটু দূরে, মানে এটা লুসাক হয় এই জায়গাটার দিয়ে। পর্তুগালের পোর্তু শহরের সাইডেও অনেক ধরনের কলকারখানা আছে, পর্তুগালের লেইরিয়াতে কলকারখানা আছে, ঠিক আছে। তো আপনারা যারা পর্তুগালের এই ফ্যাক্টরি খুঁজতে চান তারা অবশ্যই গুগলে সার্চ করবেন। আরেকজনে বলেছে ইংলিশ পড়ার দরকার নাই, আমি শুধু বাংলা বললেই তারা বুঝবে, হ্যাঁ, কারণ আমি অনেক বিশ্বস্ত। ধন্যবাদ। কারণ আমি বাংলা বলি আবার ইংরেজিও বলি। ইংরেজি বলি এই কারণে আমাদের অনেক বাংলাদেশের বাইরের অনেক দর্শক আছে, ইন্টারন্যাশনাল দর্শক, সিপিএলপি কান্ট্রিজের দর্শক, ব্রাজিল থেকে অনেকে দেখে, আবার ইন্ডিয়া থেকে অনেকে দেখে, পাকিস্তান থেকে দেখে। তো অনেক ভাই বাংলা বুঝে না, ঠিক আছে, আমার, তখন তারা ইংলিশে বললে বুঝে। এজন্য মাঝে মধ্যে দেখবেন গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি ইংরেজি এবং বাংলায় দুইটাই আমি ট্রান্সলেট করার চেষ্টা করি। আরেকজনে বলল যে ওয়াচিং ইউ ফ্রম ফেনী ডিস্ট্রিক্ট বাংলাদেশ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড ভিডিওস। পর্তুগালের বেতন কম, খরচ বেশি, শীতে কাজ নেই, হ্যাঁ, কথাটা ঠিক, উনিও একমত। আর দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। উনি জানতে চাচ্ছে পর্তুগালে আমার সাথে কীভাবে যোগাযোগ করা যায়, আল্লাহর দোহাই বললে, দোহাই দিয়ে বলছে। দেখেন, আসলে ভাই আমি খুব ব্যস্ত থাকি, বিভিন্ন প্রজেক্ট আমার হাতে, কাজকর্ম, এটা হলো অপশনাল,
এই জন্য আমি সরাসরি কাউকে আমার কোনো নাম্বার দিচ্ছি না। আর আমি এমনিও অনেক আমার নাম্বার আমি দেয়া লাগে নাই, কীভাবে ছড়াই ছিটাই গেছে যে অনেক মানুষের কল দেয়, আমি কথা বলতে পারি না। তো এই জন্য বলবো যে আপনারা কমেন্ট করবেন ব্লগের নিচে, আপনারা একসময় উত্তর পাবেন ইনশাল্লাহ। আর ড্রাইভিং লাইসেন্সে কী সুবিধা না অসুবিধা, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রথমে নিজের গাড়ি চালাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি কোম্পানি খুলেন তাহলে টিবিডি লাইসেন্স বের করতে হয়। আপনার লাইসেন্সের বয়স যদি পর্তুগালে 3 বছরের পুরনো হয় তাহলে টিবিডি ট্রেনিং শেষ করার পরে লাইসেন্স নিতে পারবেন, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভিসা পর্তুগালে রয়েছে, আপনারা ভিসা ক্যাটাগরিগুলো সরাসরি অ্যাম্বাসি থেকে, ঠিক আছে, দেখে নেবেন কী কী ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টস অনুযায়ী আপনি যদি ক্রাইটেরিয়া ম্যাচ করেন, ফুলফিল হয়, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। ভাগ্য ভালো থাকলে চলে আসবেন। আপনি বিভিন্ন কাজ জানেন, ফল সিলিংয়ের কাজ জানেন, আপনার রঙের কাজ জানেন, তারপর কন্ট্রাক্টিংয়ের কাজ জানেন, মানে কনস্ট্রাকশন কন্ট্রাক্টর হিসেবে, রাজমিস্ত্রি হিসেবে, কাঠমিস্ত্রি হিসেবে, সব কাজেরই দাম আছে, কোনো কাজই ফেল না নয়। তাইলে আপনি পর্তুগালে এসে বা ইউরোপে এসে আপনারা চেষ্টা করবেন, আপনারা সেই মতো যোগ্যতা দিয়ে আপনি কাজ পাওয়ার চেষ্টা করতে হবে। কেউ তো আপনাকে কাজ এমনি দিবে না, ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় আপনাকে চেষ্টা করে এটা বের করে নিতে হবে। আর বাংলাদেশে এখানে পর্তুগালে যারা কৃষি কাজ করতে পারে, আমি এটা দিয়ে শেষ করব আজকে। পর্তুগালে কৃষি কাজ করতে পারবেন, কৃষি কাজও করতে পারবেন, চাকরি বিভিন্ন এগ্রিকালচার ফার্ম রয়েছে, রুজবেরি, রাসবেরি, অ্যাপল, আঙ্গুর এর অনেক বাগান রয়েছে, সেখানে আপনারা কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হলো পর্তুগালের যে এগ্রিকালচার সেক্টরের কন্ট্রাক্ট গুরুত্বপূর্ণ, এটা দিয়ে যে ট্যাক্স যায় সেটা আইমা গ্রহণ করে, তবে চেষ্টা করবেন আপনারা যেন পার্ট ট্যাক্স না দিতে। যারা সাদা পাসপোর্টে আসবেন টানা 12টা ফুল ট্যাক্স দেওয়ার পরে আইমাতে উঠবেন, কেউ 12টা ট্যাক্সের কম দিয়ে আইমাতে উঠবেন না, তাহলে আইমা থেকে অনেক সময় কার্ড দেয় না, ফিরায় দেয়, ঠিক আছে? আর হচ্ছে এগ্রিকালচার ফার্ম আপনারা লিজ নিয়ে আপনারা চাষ করতে পারেন, ব্যবসা করতে পারেন, তারপরে গরু এবং ভেড়ার খামার করতে পারেন, মুরগির খামার করতে পারেন, ডিম উৎপাদন এবং গোস্তর বিক্রির প্রচেষ্টাও করতে পারেন। তাহলে আপনারা যারা এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ, শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।